ইমামবাড়ায় সীমিত পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা। পুরান ঢাকার হোসেনি দালানের ভেতরে রাতে সংক্ষিপ্ত তাজিয়া মিছিল, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। সিটি কর্পোরেশনের কর ফাঁকির তালিকায় ইউনাইটেড হাসপাতাল, ওয়েস্টার্ন হোটেল, বিজিএমইর মতো রাঘব বোয়ালরা। ডিএনসিসির পাওনায় 100 কোটি, কৌশলী হওয়ার তাগিদ। নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়ায় রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ চরমে। পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। পাটুরিয়া দৌলদিয়া রুটেও বেড়েছে চাপ। খানাখন্দে চট্টগ্রামের দেওয়ানহাট বৈলতলী পটিয়া সড়কের বেহাল দশা। একটু বৃষ্টিতেই দুর্ভোগ বাড়ে বহুগুণ। সংস্কারে উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানের গড়িমসি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল। মহামারী করোনার কারণে এবছর সীমিত করা হয়েছে পবিত্র আশুরার নানা আনুষ্ঠানিকতা। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে হোসেনি দালানের ভেতরে রাতে হয় সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হয়েছে হোসেনি দালান চত্বরে। ইমামবাড়ায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শোকের মাতম আছে, তবে ছোট হয়ে এসেছে পরিসর। রাজধানীর হোসেনি দালান প্রাঙ্গণে এভাবেই বের হয় তাজিয়া। ইমামবাড়ায় প্রবেশ করতে হয়েছে স্বাস্থ্যবিধি মেনেই, যদিও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি। আমি শুধু আজকে চেয়েছি পৃথিবী থেকে করোনা দূর করে দেবে এবং অনেক গরিবের কষ্ট দূর করুক। প্রতি বছরই আসে এই আল্লাহ ইবাদতের জন্য, সবাই আসে, সবাই মনের কামনা পূরণের জন্যই আসে। এবার সব আনুষ্ঠানিকতা ইমামবাড়াকে ঘিরেই। শত শত বছরের ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো শহর জুড়ে হচ্ছে না তাজিয়া মিছিল। ইমামবাড়া যে জুলুসটা প্রতি বছর বেরোয়, এবছর বেরোতে পারছে না, সেটার জন্য আমরা খুব দুঃখিত। করোনাকালীনের উপর মাথায় রেখে যাবতীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমাদের অনুষ্ঠানকে কিছুটা সংক্ষিপ্ত করেছি। কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে প্রতি বছর মহরম মাসের শুরু থেকেই শোক পালন করেন শিয়া মতাদর্শীরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পুরান ঢাকার হোসেনি দালানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ কাজল, এই করোনার মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মূলত পবিত্র আশুরা পালনের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইতিমধ্যেই এই হোসেনি দালান কর্তৃপক্ষ। এবং এখানে ইতিমধ্যেই এই আজকের যে হোসেনি দালানের মধ্যে যে তাজিয়া মিছিল বা অন্যান্য মাতম কিংবা এখানে যে আয়োজনগুলো রয়েছে সেখানে অংশগ্রহণ করবার জন্য এখানে ইতিমধ্যে সকাল থেকে শত শত আমরা দেখেছি ভক্ত বা শিয়া সম্প্রদায়ের মানুষ, মুসলমানরা এখানে আসা শুরু করেছেন। আপনি দেখছেন যে এখানে যে ইমাম হোসেনের যে একটি প্রতীকী এখানে মাজারের মতো রয়েছে, সেখানে তার ভক্তরা এসে তাকে স্মরণ করছেন, তারা নানান মানত করছেন, তারা তাদের যে মনের অভিব্যক্তিগুলো সেখানে এগুলো প্রকাশ করছেন। আমি যদি একটু আপনাকে বলে রাখি যে আজ সকাল 10টায় মূলত যে মেইন যে প্রধান যে তাজিয়া মিছিলটি যেটি অন্যান্যবার এই পুরো ঢাকা শহর প্রদক্ষিণ করে, সেটি এবার এই যে জায়গাটি দেখছেন, যে প্রাঙ্গণটি দেখছেন হোসেনি দালান প্রাঙ্গণ, সেখানেই মূলত অনুষ্ঠিত হবে। আপনি দেখছেন ইতিমধ্যেই শোকের পোশাক, কালো পোশাক পরে এখানে একদম সকল ধরনের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবক সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। 8টার কিছু সময় পর 8টা 15 কিংবা 20-এর দিকে মূলত প্রধান যে গেট সেটি খুলে দেওয়া হয়েছে। এবং আপনি দেখছেন যে সবাই কিন্তু কেউ নিশান নিয়ে এসেছেন, কেউ হাত পাঞ্জা নিয়ে এসেছেন। এবং আমরা দেখেছি সকালবেলা ইতিমধ্যে 2টি ঘোড়া এখানে রয়েছে, সেই ঘোড়া দুটিকে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। সেই ঘোড়া দুটিকে দুধ দিয়ে গোসল করানো হয়েছে, কিছুক্ষণ পরে সে দুটি সাজানো হবে। আসলে বেশ কিছু আচার অনুষ্ঠান কিন্তু এখানে প্রতি বছরই হয়, কিন্তু এবারই আসলে প্রথমবার ইতিহাসে তারা যে বলছেন প্রথমবার যে কিনা উন্মুক্ত জায়গায় তারা কোনো আয়োজন করতে পারছেন না। আমরা যদি একটু ভিতরের দিকে দেখাই, যেখানে ইতিমধ্যেই বিভিন্ন মানুষ যারা শিয়া সম্প্রদায়ের মানুষ তারা এখানে এসে ইতিমধ্যেই হাজির হয়েছেন। তারা এখানে দুহাত তুলে কবর জিয়ারত করছেন, তাদের মনের যে বাসনাগুলো সেগুলো তারা বলবার চেষ্টা করছেন। এখানে সে তেমন কিন্তু শত শত মানুষ কিন্তু সেটি ইতিমধ্যেই করছেন। আপনি দেখছেন আমার পেছনেই আমরা রয়েছে সেই যেটি বলা হয় ইমামবাড়া বলা হয় হোসেনি দালানের, সেখানে কিন্তু তারা সেই তাদের যে মনের বাসনাগুলো বলছেন। এবং এখানে আমি যদি আপনি একটু মূল যে আজকে এখানে অনুষ্ঠান বা যে আচারগুলো রয়েছে সেগুলো
সেগুলো যদি আমি আপনাকে বলি, এখানে সকাল 10টায় মূলত প্রধান যে আয়োজনটি সেটি শুরু হবে সকাল 10টায়, এবং সে পুরো আয়োজনটাই কিন্তু ডিএমপি মধ্যে বলেছে তারা এই যে হোসেনি দালানের প্রাঙ্গণের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। এবং এরপরে সন্ধ্যা 7টায় আরেকটি তাজিয়া মিছিল বা আরেকটি মাতম হবার কথা রয়েছে, সেটিও কিন্তু এই প্রাঙ্গণের মধ্যেই হবে। তো সব মিলিয়ে কিন্তু সেই 61 সনে যে ইয়াজিদের হাতে ইমাম হোসেন সহ তার পরিবারের প্রায় 100-র মতো সদস্য নির্মমভাবে শহীদ হয়েছিলেন, তাকে যে স্মরণ সেটি কিন্তু এখানে করবার জন্য সব ধরনের আয়োজনই চলছে। 10টায় শুরু হবে মূল আয়োজন। তো আমার কাছে এই ছিল সবশেষ। কাজল। ঢাকার হোসেনি দালান চত্বর থেকে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে পবিত্র আশুরাকে কেন্দ্র করে সেজে উঠেছে নীলফামারী সৈয়দপুরের ইমামবাড়াগুলো। রাতে স্থাপন করা হয় তাজিয়া, সীমিত পরিসরে নানা আচার অনুষ্ঠানে যোগ দেন শিয়ারা। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের পাঠানো তথ্য, ছবিনা রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুর কারবালা চত্বর শনিবার সন্ধ্যা থেকে সবুজ ও লাল নিশান হাতে হাজির হন শিয়ারা। করোনার কারণে তাজিয়া মিছিল নিষিদ্ধ হলেও ইমাম বাড়াগুলোয় নানা আনুষ্ঠানিকতায় অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। গম্বুজ বিশিষ্ট মিনার ও দুলদুল সাজিয়ে রাত 10টার পর তাজিয়া প্রতিস্থাপন করা হয়। মান্তি করছিলাম, গন্তি করে আমার বাবু সুস্থ হয়ে গেছে। বর্তমানে আমি আমার ছেলেকে পাইপ বান্ধাই আর নিয়াজ ফাতিয়া করি। শুধু এখানে কোরআনের কথাই বলা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়। শিয়া মতাবলম্বী ছাড়াও নানা ধর্ম বর্ণের মানুষ মনোকামনা পূরণে অংশ নেন প্রার্থনায়। হিন্দু মানুষ এটাকে মানি, আর মনে করেন আমার পূর্বপুরুষরা, দাদা শ্বশুররা, দাদি শাশুড়িরা, শ্বশুররা, এরা সব মানতো। আমি যেটা চাইছি সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেজন্য আসাটা। নীলফামারীর সৈয়দপুরে 44টি ইমামবাড়ায় প্রতি বছর পালন করা হয় পবিত্র আশুরা। রোববার প্রতীকী কারবালার মাঠে শেষ হবে সব আনুষ্ঠানিকতা। সময় সংবাদ, নীলফামারী। সময় সংবাদ আরও থাকছে। মেয়রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরছেন রংপুরের বদরগঞ্জ পৌরসভার 11 কাউন্সিলর। করোনার ত্রাণ হাতিয়ে নেওয়ার দাবি ভিত্তিহীন বলছেন মেয়র। নাব্য সংকটে কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপে বেড়েছে ভোগান্তি। উভয় পারে আটকা পড়েছে জাহাজের বেশি যানবাহন, হাজারেরও বেশি যানবাহন। এতে দুর্ভোগ চরমে পৌঁছেছে যাত্রীদের। 13 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 7:30টায় এ রুটে সীমিত আকারে শুরু হয় ফেরি চলাচল। নাব্য সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য এ রুটে রাতে ফেরি পারাপার বন্ধ থাকবে। এদিকে পাটুরিয়া দৌলদিয়া রুটেও বেড়েছে যানবাহনের চাপ। 16টি ফেরি চলাচল করলেও যানবাহনের চাপ বাড়তে থাকে। উভয় পারে 8 শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে রাতভর ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পারে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। এতে বেড়েছে ভোগান্তি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শিমুলিয়া ঘাট এলাকায় আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল। কাজল, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে যে মানুষের দুর্ভোগ সেটি কিন্তু ক্রমেই বাড়ছে। ফেরিগুলো কিন্তু যথাযথভাবে চলতে পারছে না। 17টি ফেরির মধ্যে মাত্র 5টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে, সেটিও কিন্তু ছোট আকারের ফেরি, বড় কোনো ফেরি পারাপার হতে পারছে না। কারণ হচ্ছে যে এখানে যেই ফেরি রুটের যে নাব্য সংকট, এই নাব্য সংকটের কারণে কিন্তু পর্যাপ্ত পানির গভীরতার অভাবে ফেরি পার হতে পারছে না। এখানকার বিআইডব্লিউটিসি বলছে যে এই ফেরিঘাটে থেকে যে ফেরিগুলো চলাচল করছে বেশিরভাগ যানবাহন পারাপার করে রোরো ফেরি। সেই রোরো ফেরি চলবার জন্য সেখানে 8.5 ফুট পানি গভীরতা দরকার, কিন্তু আছে মাত্র 6 ফুট পানি। এই কারণেই তারা বড় ফেরিগুলো চালাতে পারছে না। এখানে কিন্তু আমরা দেখছি যে ঘাটে বিশাল এই শিমুলিয়া ঘাট, সেখানে কিন্তু তিল ধারণের জায়গা নেই। সেখানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সহ নানা ধরনের যানবাহন রয়েছে, অ্যাম্বুলেন্স। এগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছে। পারাপার না হতে পারবার কারণে কিন্তু মানুষের নানা দুর্ভোগের কথা আমরা শুনতে পাচ্ছিলাম। এবং এখানে যেই সমস্যাগুলো বেশি হয়েছে সেটি হচ্ছে যে অনেকে কিন্তু রাজধানী ঢাকা থেকে এসছেন, তারা বাড়িঘর গুটিয়ে পার হওয়ার জন্য ছোট পিকআপ ভ্যানে করে তারা পুরো সংসার নিয়ে এসছেন, কিন্তু রাতে কিন্তু এখানে তাদের কাটাতে হয়েছে।
তাদের সেই দুর্ভোগের কথা আমরা শুনেছি এবং অনেক পণ্যবাহী ট্রাক এখানে অপেক্ষা করছে এবং ওপারে কিন্তু উৎপাদিত কৃষি পণ্য নিয়ে অনেক ট্রাক অপেক্ষা করছে। এই যে নদী পারাপারের সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু এখানকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বিআইডব্লিউটিসি বলছে যে এখানে যে প্রচুর চর ভেঙে প্রবল স্রোতে সেই যে চ্যানেল লোহজং টার্নিং এর মুখটাকে বন্ধ করার মতো অবস্থা এবং পানিও কমে যাচ্ছে, সে কারণে কিন্তু এই নদীর গভীরতা কমছে। তারা বলছেন 11টি ড্রেজার তারা সেখানে নিয়ে এসছেন, কিন্তু এই জায়গা স্বল্পতার কারণে 9টি ড্রেজার দিয়ে তারা এই পলিগুলো অপসারণ করবার চেষ্টা করছেন, কিন্তু তাতেও কুলোতে পারছে না। এবং এই যে ফেরি পারাপার যে এই রুটটা হচ্ছে ঢাকা এবং থেকে খুব সহজে আসা যায়, ওপারেও সড়ক যোগাযোগ ভালো, সেই কারণে কিন্তু যাত্রী সাধারণ এবং ট্রাক পণ্য নিয়ে এখানেই আসে, কিন্তু মাত্র 7 কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে। এই ছিল এই শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের দুর্ভোগের সর্বশেষ। কাজল, শিমুলিয়া ঘাট থেকে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বড় বড় গর্ত আর খানাখন্দে বেহাল দশা চট্টগ্রামের দেওয়ানহাট বৈলতলী পটিয়া সড়কের। একটু বৃষ্টি হলে এই রাস্তায় পানি জমে এলাকাবাসীর দুর্ভোগ বাড়ে বহুগুণে। হেলে দুলে চলতে গিয়ে নষ্ট হচ্ছে গাড়ি। উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরীর প্রতিষ্ঠান সড়কটির সংস্কারের কার্যাদেশ পেলেও কেন কাজ শুরু হচ্ছে না এমন প্রশ্ন এলাকাবাসীর। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ঘুরে এসে নূর জামাল আতিকের ছবিতে শফিকুল আলমের প্রতিবেদন। দূর থেকে দেখতে মনে হবে কোনো নালা বা পুকুর, পানি জমে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় হেলে দুলে চলছে গাড়ি, স্টার্ট বন্ধ হলে ঠেলতে হয়। এমন নাজুক অবস্থা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট বৈলতলী বড়মা সড়কের। দীর্ঘ 4 বছর ধরে এমন বেহাল দশা হলেও এলাকাবাসীর কষ্ট দেখার যেন কেউ নেই। গাড়ি করে শহরে যেতে পারছি না, কোমরে ব্যথা হয়ে যায়। একবার গেলে পুকুর পার গেলে 500 টাকা ব্যথার ওষুধ কম লাগে। লুকি লইয়া এমন অবস্থা গেছে, এই রোডের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। ভাঙাচোরা এই সড়কে হেলে দুলে চলতে গিয়ে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে গাড়ি। বৃষ্টি হলে হাঁটু সমান পানি জমে বাস, সিএনজি সহ যান চলাচল দুষ্কর হয়ে পড়ে। প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট হয় এবং বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, সবসময় নষ্ট হচ্ছে, ভেঙে চলে যাচ্ছে, বিকল হয়ে যাচ্ছে গাড়ি। 19 কোটি টাকা ব্যয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটির কার্যাদেশ পেয়েছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরীর প্রতিষ্ঠান, কিন্তু বারবার আশ্বাস দিয়েও হচ্ছে না কাজ। এলাকাবাসীর প্রশ্ন, কখন ভোগান্তি থেকে রেহাই পাবে তারা। প্রথম যে কাজটা শুরু করতে হবে, বর্ষার সময় এই কাজটা করতে পারবে না, সেই জন্য আগামী 1 সপ্তাহ পরে হয়তো কাজ শুরু হয়ে যাবে। তবে দ্রুত কাজ শুরুর আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। ওয়ার্ক অর্ডার, অফার সব কিছু হয়ে গেছে, ডকুমেন্টেশন হয়ে গেছে, এখন শুধু বর্ষার জন্য তারা অপেক্ষা করছে। 16 কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া উপজেলার কয়েক লাখ মানুষ যাতায়াত করে। রাস্তার এমন বেহাল দশাই বলে দেয় কতটা উদাসীন কর্তৃপক্ষ। যদিও প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, তারপরও ঘুম ভাঙছে না কর্তৃপক্ষের। শফিকুল আলম, সময় সংবাদ। কেবলমাত্র উত্তর সিটি কর্পোরেশনেরই বকেয়া পড়ে আছে প্রায় 100 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স। বকেয়ার তালিকায় আছে ইউনাইটেড হাসপাতাল, ওয়েস্টিন হোটেল, বিজিএমই এর মতো বড় বড় প্রতিষ্ঠান। ট্যাক্স ফাঁকির রাঘব বোয়ালদের দেয়া তথ্যেও রয়েছে গরমিল। বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের শক্তিশালী করতেই পাওনা আদায়ে কৌশলী হতে হবে সিটি কর্পোরেশনকে। এদিকে ডিএনসিসি বলছে কঠোর হচ্ছেন তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করে প্রায় 2,40,000 ভবন। ব্যক্তিগত পর্যায়ে খেলাপির সংখ্যা নগণ্য হলেও বেশ কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা কোটি কোটি টাকা। ডিএনসিসির তথ্য বলছে, তালিকার প্রথম সারিতে ইউনাইটেড হাসপাতাল। নথি ঘেটে পাওয়া গেল 2008-09 সাল থেকে নিজেদের হোল্ডিং ট্যাক্স আর জমা করেনি প্রতিষ্ঠানটি। টাকার অঙ্কে হিসেবটা ছুঁয়েছে 25 কোটি 46 লাখ 88 হাজারে। গলতটা কোথায় জানতে হাসপাতাল কমপ্লেক্সে সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে কথা না বললেও প্রতিষ্ঠানটির সাফ জবাব, 1 টাকাও বকেয়া নেই তাদের। সিটি কর্পোরেশন থেকে জানা যায়, পাওনা আদায়ে একটি মামলাও চলমান। এই বড় বড় যত বকেয়া আছে সবগুলো বকেয়ার বিরুদ্ধে আমাদের মামলা করা আছে। তালিকায় আরেক বড় নাম হোটেল ওয়েস্টিন। তাদের বকেয়া জমে কোটি টাকা ছাড়িয়েছে, অথচ এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর মেলেনি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। ওয়েস্টিনের হোল্ডিং ট্যাক্স আমি অ্যাকচুয়ালি গ্রুপ থেকে দেখি আর কি। এমনিভাবে বিজিএমইএ, সুইট ড্রিমস, উত্তরা, রাজুক মার্কেট সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বকেয়া যোগ করে উত্তর সিটির পাওনা গিয়ে ঠেকেছে প্রায় 100 কোটিতে।
নগর সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী হওয়া সবচেয়ে বেশি জরুরি। সেক্ষেত্রে রাজস্ব আদায়ে নিজেদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আরও বেশি কঠোর হওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সমস্ত বকেয়া পাওনাদারদের হিসাবটুকু ডিজিটালি ট্রান্সপারেন্টলি সকলের কাছে চলে যাওয়া, প্রযুক্তি নির্ভরতায় টোটাল একটা অ্যাসেসমেন্ট, রিঅ্যাসেসমেন্ট পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে করা প্রয়োজন। সিটি কর্পোরেশন বলছে এবার পাওনা আদায়ে মাঠে নামছেন তারা। আমাদের বেনিফিট তারা নেবে কিন্তু তারা আমাদের ট্যাক্স দেবে না, এটি তো হতে পারে না। তো তাদেরকে আমি অনুরোধ করব, তারপর যদি না নেয় তখন আমরা পরবর্তী অ্যাকশনে কিন্তু আমরা যাব। 1 সেপ্টেম্বর থেকে ট্যাক্সের পরিধি বাড়াতে শুরু হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ চিরুনি অভিযান। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রোগীদের চাপ বাড়লেও সরকারি হাসপাতালে যথাসময়ে সার্জারি করাতে পারছেন না চিকিৎসকরা। এতে দীর্ঘ সময় ঢাকায় সময় ক্ষেপণের পাশাপাশি অনেকেই বেসরকারি হাসপাতালে সার্জারি করাতে বাধ্য হচ্ছেন। 2-3 মাস ঘুরে যারা সার্জারির সুযোগ পেয়েছেন তারাও কোভিড পরীক্ষার ফলাফল পেতে নতুন করে শিকার হচ্ছেন বিড়ম্বনার। শতভাগ সার্জারির সুযোগ সৃষ্টি করতে আপাতত স্ব হাসপাতালে কোভিড পরীক্ষার জিন এক্সপার্ট মেশিন স্থাপনের পরামর্শ বিশেষজ্ঞদের। পাকস্থলীর নিচের অংশ চিকন হয়ে যাওয়ায় শুধু তরল খাবার খেয়েই দিন পার করছেন হাবিবুর রহমান। 3.5 মাস আগে অস্ত্রোপচারের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েও কোভিড পরিস্থিতিতে বাড়ি ফিরতে হয়েছে তাকে। খাদ্যটা যে খাদ্য নালীতে যাইয়া ব্যাগে আসে, আউট হয় না, আর ওই পেট মোড়ায় বমি হয়, ওইটা খুব গ্যাস হয়। আগে যে রোগীরা সময় মতো অপারেশন করতে পারেনি এখন তারা সবাই ভর্তি হচ্ছেন। এখন আমরা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পেশেন্টের আমরা হ্রাস পাচ্ছি। করোনাকালে জরুরি অস্ত্রোপচার বন্ধ না হলেও দেশের সব হাসপাতালে নিয়মিত অপারেশন সীমিত ছিল। পরিবেশ কিছুটা স্বাভাবিক হওয়ায় রোগীর চাপ বাড়লেও কোভিড পূর্ববর্তী সময়ের মতো সেবা পাচ্ছেন না রোগীরা। কোভিড পরীক্ষা করার পর আমরা এখানে ওটিতে এসেছিলাম এবং ওটি থেকে ফেরত যাওয়ার পর আবার 1 সপ্তাহ পর আমরা এখানে আসছি। সাতক্ষীরা থেকে আসছি ঢাকা শহরে, যে একজনের থাকা খাওয়া যে খরচটা কিন্তু তো বেঁচে যেতাম যদি একটু তাড়াতাড়ি হইতো। অধিকাংশ বড় হাসপাতালে কোভিডের নমুনা পরীক্ষার সুযোগ না থাকায় অস্ত্রোপচার শুরু করতে দেরি হচ্ছে। কোভিড টেস্ট করা একটা ব্যারিয়ার। কোভিড টেস্ট যদি আমরা আরো বেশি করতে পারতাম, এইসব জরুরি প্রতিষ্ঠানে যদি করোনা পরীক্ষা করার ফ্যাসিলিটি থাকতো তাহলে আমাদের সার্ভিস আরো বৃদ্ধি করতে পারতাম। নন কোভিড এলাকায় যদি কেউ এসে যায় এবং পরে যদি আমরা পজিটিভ পাই, তখন আমরা আমাদের যে কোভিড এরিয়াতে আছে সার্জারি সেখানে আমরা নিয়ে করার চেষ্টা করছি। সমস্যা সমাধানে পর্যায়ক্রমে বড় হাসপাতালগুলোতে দ্রুত সময়ে নমুনা পরীক্ষার জন্য জিন এক্সপার্ট মেশিন সরবরাহের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা জিন এক্সপার্ট মেশিন সাপ্লাই দিয়েছি, আরও জিন এক্সপার্ট মেশিন আসবে এবং কিটস আসবে, সেগুলি বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। রোগীদের চাপ যে হারে বেড়েছে সেই হারে এখনও অস্ত্রোপচার সম্ভব হচ্ছে না সরকারি হাসপাতালগুলোতে। এতে বেসরকারি হাসপাতালে অনেকটা উচ্চ মূল্যে সার্জারি করাতে বাধ্য হচ্ছেন রোগীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। করোনার মধ্যেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করেছে মোংলা সমুদ্র বন্দর। আগামী অর্থ বছরের রেকর্ড ছাড়ানোর আশা। দেখছেন সময় সংবাদ। মেয়র আর কাউন্সিলরদের সাংঘর্ষিক অবস্থানে স্থবির প্রায় রংপুরের বদরগঞ্জ পৌরসভার কার্যক্রম। মেয়রের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ডেঙ্গু, মশা নিধন, এমনকি টানের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তারই পরিষদের অধিকাংশ কাউন্সিলের। মেয়রের দাবি অনৈতিক সুবিধা না দেয় এমন অভিযোগ। তরিকুল ইসলামের ক্যামেরায় হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। 2013 ও 17 সালে 3 দফায় বদরগঞ্জ পৌরসভায় বিভিন্ন পদে 19 জনকে নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী 18 থেকে 30 বছর বয়সসীমা নির্ধারণ করা হলেও জিপ চালক, দারোয়ান, ইলেকট্রিশিয়ান ও পিয়ন পদে নিয়োগ পায় শিক্ষাগত যোগ্যতায় পিছিয়ে থাকা ও 30ঊর্ধ্ব বয়সের প্রার্থীরা। নিয়োগের পর বয়স সংশোধনের বিষয়টি স্বীকারও করে নিয়োগপ্রাপ্তদের কেউ কেউ। এদিকে পৌর মেয়র উত্তম কুমারের অনিয়ম দুর্নীতির অভিযোগের পাহাড় নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরছেন 11 কাউন্সিলর। তাদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে দুস্থদের জন্য 2 দফায় বরাদ্দের 7 লাখ, ডেঙ্গু প্রতিরোধে বরাদ্দের 8 লাখ টাকা আত্মসাৎ করেন পৌর মেয়র। বিভিন্ন উন্নয়ন বা যে কোনো কাজ দিয়ে হোক আমরা তার সঙ্গে একমত হতে পারিনি। ওনার দীর্ঘদিনের যে অনিয়ম দুর্নীতি উনি করেছেন, যেটা মানে বলি শেষ করা যাবে না। তার বিরুদ্ধে দুর্নীতি দমন সহ বিভিন্ন দপ্তরে আমরা অভিযোগ জানাইছি, তদন্ত চাইছি, আমরা শাস্তি দাবি করছি এবং এখনও আমরা
এখনও আমরা চাই এত বড় দুর্নীতিবাজের শাস্তি হোক। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও সব অভিযোগ ভিত্তিহীন দাবি মেয়রের। এই জন্ম নিবন্ধন দেওয়ার পর আমার বাবার ক্ষমতা আছে, আমি তাকে বলবো যে তোমার বয়স কম আছে, কারণ ও বেটা টাকা খাওয়ার জন্য যদি কিছু করে আমার দরকার আছে করতে থাক। অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে কাউন্সিলররা ভুয়া অভিযোগ তুলেছেন বলে দাবি প্যানেল মেয়রের। আর সচিব বলছেন কেউ কোনো অর্থ আত্মসাৎ করেনি। তারা এই যে টাকাটা চাচ্ছে তার কাছে, যে অনৈতিকভাবে যে টাকাটা দাবি করতেছে, এইটা উনি দিচ্ছেন না বিধায় এনারা এরকম করতেছে। এডি ফান্ডে এখন ওই 8 লাখ টাকায় 8 লাখ টাকায় আছে, 1 টাকা ওর খরচ হয়নি। মেয়রের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, কোটি টাকার নিয়োগ বাণিজ্য, ডেঙ্গু প্রতিরোধ, মশা নিধন ও ত্রাণের নামে বরাদ্দকৃত লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে গত 9 আগস্ট জেলা প্রশাসকের কাছে অনাস্থার আবেদন করেন 11 কাউন্সিলর। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। করোনা পরিস্থিতির মধ্যেও গত অর্থ বছরে লক্ষ্যমাত্রা অর্জন করেছে দেশের দ্বিতীয় বৃহত্তর সমুদ্র বন্দর মংলা। এবছর দিয়ে নিয়মিত পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকায় আগামী অর্থ বছরে রাজস্ব আদায় রেকর্ড ছাড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। চলতি বছর মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রভাবে সব ক্ষেত্রে নেমে আসে স্থবিরতা। সারা দেশে লকডাউনে ব্যবসা বাণিজ্যে ধস নামলেও ব্যতিক্রম ছিল মংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি। চলতি বছরের এপ্রিল মাসে এ বন্দর দিয়ে জাহাজ আগমনের সংখ্যা কিছুটা কম হলেও মে ও জুন মাসে সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আয় বেড়ে যায়। বন্দর ব্যবস্থাপনার সঠিক নির্দেশনা সবাই মেনে চলাই এ সাফল্য বলে মনে করেন বন্দর চেয়ারম্যান। আমরা বন্দরকে কোনো অবস্থাতে বন্ধ রাখিনি, আমরা 24/7 আমরা বন্দর অপারেশন রেখেছিলাম এবং যারা বিদেশিরা এসেছে তাদেরকেও আমরা যথাযথভাবে অ্যাড্রেস করছি এবং বিদেশি জাহাজ যেগুলো আসছে প্রতিটা জাহাজকে আমরা আমাদের কোয়ারেন্টাইন রুলস রেগুলেশন মেনেই আমরা ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতিতে মংলা বন্দরের জাহাজ আগমন ও নির্গমনের কার্যক্রমে কোনো ভাটা পড়েনি। গত অর্থ বছরে 903টি জাহাজ আসে এবং 1,10,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে। বিগত অর্থ বছরের তুলনায় যে পণ্য এসেছিল অতি সামান্য পরিমাণ পণ্য এখানে কম এসেছে, তবে আমরা আমাদের যে বাৎসরিক যে অ্যাচিভমেন্ট সেটি আমরা করতে সক্ষম হয়েছি। অন্যদিকে করোনা পরিস্থিতির মধ্যেও বন্দরের দীর্ঘ ও স্বল্পমেয়াদী উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানান বন্দর চেয়ারম্যান। আমাদের নিজস্ব প্রজেক্ট আছে, জিওবির আন্ডারের প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আমাদের প্ল্যান মাফিক চলছে। যেগুলো এসেনশিয়াল ইকুইপমেন্ট ক্রয়ের যে টেন্ডার করেছিলাম ওগুলো আমরা টেন্ডার কমপ্লিট করে আমরা কন্ট্রাক্ট সাইন করেছি এবং সেগুলো এখন ফ্যাক্টরিতে যেগুলো তৈরি হচ্ছে। মংলা বন্দর সূত্রে জানা যায়, গত এক দশকে মংলা বন্দর দিয়ে দেশি বিদেশি জাহাজ আসা ও যাওয়ার সংখ্যা বেড়েছে 5 গুণ। সবশেষ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 320 কোটি টাকা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, মংলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনায় সীমিত পবিত্র আসরের আনুষ্ঠানিকতা, পুরান ঢাকার হোসেনি দালানের ভেতরে রাতে সংক্ষিপ্ত তাজিয়া মিছিল, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। সিটি কর্পোরেশনের কর ফাঁকি তালিকায় ইউনাইটেড হাসপাতাল, ওয়েস্টিন হোটেল, বিজিএমের মতো রাঘব বোয়ালরা ডিএনসিসির পাওনায় 100 কোটি কৌশলে হওয়ার তাগিদ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।